হ্যালো ফ্রেন্ডস, আমি সুমন্ত এডুটেক টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটি ক্লাস 9 এর জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেন? আগামীতে লোকসভা ভোটের কারণে বিদ্যালয়গুলি প্রায় ছুটি পড়তে চলেছে এবং গরমের কারণেও বিদ্যালয় ছুটি পড়তে চলেছে। তাই বিদ্যালয়ে সিলেবাস শেষ করা খুব দুরূহ ব্যাপার। সেই কথা মাথায় রেখে এবং অনেকের অনুরোধে আমি দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার অর্থাৎ সেকেন্ড সামেটিভ পরীক্ষায় যে টপিকগুলি তোমাদের আছে অধ্যায়গুলিকে ছোট ছোট অংশে ভাগ করে নিয়ে আলোচনা করব। কীরকম প্রশ্ন আসতে পারে, প্রশ্নগুলি এলে কিভাবে লিখবে সেগুলি নিয়ে। তাই বলবো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমাদের কোনো ডাউট থাকবে না। যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবে এবং ভিডিওর তথ্য তোমাদের ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে ও কোনো প্রয়োজন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো দেখে নিই আজকের টপিক কী আছে। তো বন্ধুরা, দ্বিতীয় পর্যায়ক্রমিক বা সেকেন্ড সামেটিভ পরীক্ষায় যে ভূগোলের ফার্স্ট চ্যাপ্টার আছে ভূপৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয়, এই চ্যাপ্টারটার মধ্যে কয়েকটা ছোট ছোট পার্ট আছে। 1 অক্ষাংশ, 2 দ্রাঘিমাংশ, 3 প্রতিপাদ্য স্থান, 4 আন্তর্জাতিক তারিখরেখা এবং 5 নম্বর অঙ্ক, অক্ষাংশ ও দ্রাঘিমা সংক্রান্ত অঙ্ক। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো পৃথিবীর কোনো স্থানের অবস্থান নির্ণয়ের প্রথম পার্ট অক্ষাংশ সম্পর্কিত। প্রয়োজন কেন? ভূপৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয় কেন প্রয়োজন? কী কী প্রয়োজন থাকতে পারে? দেখো, 1 নম্বর প্রয়োজন হতে পারে জলবায়ু সম্পর্কে ধারণা পেতে গেলে অক্ষাংশ দ্রাঘিমাংশ দরকার আছে। সময় সম্পর্কে ধারণা পেতে গেলে অক্ষাংশ দ্রাঘিমাংশ দরকার আছে। বিমান চালক, জাহাজ চালক বা যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য অক্ষাংশ দ্রাঘিমাংশের প্রয়োজন আছে। ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে গেলে, পারমাণবিক বোমা বিস্ফোরণ করতে গেলে, রকেট উৎক্ষেপণ করতে গেলে অক্ষাংশ দ্রাঘিমাংশের জ্ঞান থাকা প্রয়োজন। বাণিজ্যিক লেনদেন, যা সমুদ্রে জাহাজ চলাচল করে সেক্ষেত্রে। অ্যাটলাস মানচিত্র পাঠ করতে গেলে প্রয়োজন। গোলার্ধ নির্ণয়ের ক্ষেত্রে প্রয়োজন। পূর্ব গোলার্ধ না পশ্চিম গোলার্ধ, উত্তর গোলার্ধ না দক্ষিণ গোলার্ধ, কোন স্থান কোন গোলার্ধে অবস্থিত সেটা জানার জন্য। সূর্যাস্ত ও সূর্যোদয় কোন দিকে আগে হয় কোন দিকে পরে হয় এই ধারণা পেতে গেলে আমাদের ভূপৃষ্ঠে কোনো স্থান কোন দিকে অবস্থিত সে সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন। সেই ক্ষেত্রে তাহলে প্রথম আমাদের কেন প্রয়োজন সেটা আমরা জানলাম। এরপর আমরা আসবো অক্ষাংশ। প্রয়োজন ভূপৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয় করতে গেলে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ টানা হয়। এই দুটি একটা কাল্পনিক রেখা। কিভাবে করা হয়? তাহলে অক্ষাংশ কাকে বলে আগে আমরা জেনে নিই। পৃথিবী পৃষ্ঠের এই যে পৃথিবী পৃষ্ঠ, এই পৃথিবী পৃষ্ঠের কোনো একটা স্থানের কোনো একটা স্থান, ধরুন আমি ধরে নিচ্ছি একটা স্থান, এই স্থানটা পৃথিবীর কেন্দ্র থেকে কতটা দূরে অবস্থিত, সেই যে কৌণিক দূরত্ব সেটা মাপার জন্য যে কাল্পনিক রেখা টানা হয় সেটাকে অক্ষাংশ বলা হয়। যেমন দেখো, আমরা ধরে নিচ্ছি পৃথিবীর কোনো উপরে কোনো একটা স্থান হচ্ছে এটা, এই স্থানটার নাম দিচ্ছি ধরুন এ। এই এ স্থানটার অক্ষাংশ কত কি করে নির্ণয় করব? পৃথিবীর কেন্দ্র হচ্ছে এটা, এই কেন্দ্র থেকে পৃথিবীর যে স্থানটার অক্ষাংশ নির্ণয় করছি সেই স্থানটার একটা কাল্পনিক আমরা রেখা টেনে নিলাম। এরপর উত্তর গোলার্ধ অর্থাৎ উপরের দিকে 90 ডিগ্রি এবং নিচের দিকে দক্ষিণ গোলার্ধ 90 ডিগ্রি, এই উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত আমরা ঠিক রেখা কল্পনা করে নিচ্ছি। এই স্থানের উপর দিয়ে যে রেখাটা এসে পৃথিবীর নিরক্ষরেখাকে ছেদ করছে যে বিন্দুতে, সেই বিন্দু থেকে আমরা পৃথিবীর কেন্দ্র পর্যন্ত একটা দাগ টেনে নিচ্ছি। টানার পর এই যে কোণটা হলো অর্থাৎ এই অংশে যে কোণটা তৈরি হলো এই কোণটাই হচ্ছে এই স্থানটার অক্ষাংশ। এরপর যেহেতু নিরক্ষরেখার উপরের দিকে আছে তাই এই স্থানটি হচ্ছে উত্তর গোলার্ধ এবং আমাদের এদিকে মূল মধ্যরেখা টানা হয়েছে। আমরা যখন দ্রাঘিমা রেখা পড়বো তখন আমরা বলবো এই অংশের উপর দিয়ে মূল মধ্যরেখা টানা হয়েছে। এই মূল মধ্যরেখার এদিকে আছে বলে এই স্থানটি পূর্ব গোলার্ধ। তাহলে পূর্ব এবং উত্তর এই হলো এই স্থানটার অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ হবে। তাহলে এটা অক্ষাংশ কাকে বলে আমরা বুঝতে পারলাম। তাহলে পরীক্ষা আসতে পারে অক্ষাংশ কাকে বলে। এরপর অক্ষাংশ নির্ণয়ের পদ্ধতি, কি করে অক্ষাংশ নির্ণয় করা হয়। সাধারণভাবে অক্ষাংশ কীভাবে নির্ণয় করা হয়? ধ্রুবতারার অবস্থান থেকে নির্ণয় করা হয় উত্তর গোলার্ধে। দক্ষিণ গোলার্ধে হ্যাডলির অকটেন থেকে নির্ণয় করা হয়। জ্যামিতিক মাপ দিয়ে অঙ্কন করা হয়, এটা জ্যামিতিক আকারে অক্ষাংশ নির্ণয় করা হয়। এই যে আমরা যেমন দেখালাম এখানে কোণ এঁকে। সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় এবং সর্বাধুনিক জিপিএস পদ্ধতির সাহায্যে অক্ষাংশ নির্ণয় করা হয়ে থাকে। রাত্রেবেলায় আমরা কিভাবে নির্ণয় করতে পারি? এগুলো তো দিনের বেলায় হলো। রাত্রেবেলা হলে উত্তর গোলার্ধে হবে ধ্রুবতারাকে দেখে, ধ্রুবতারার অবস্থান দেখে
এবং দক্ষিণ গোলার্ধে হবে হ্যাডলির অক্টেনকে দেখে। এছাড়াও যারা আগামী দিনে কলেজ লেভেলে পড়বে ভূগোল নিয়ে, তারা জানতে পারবে দিনের বেলাতেও থিওডোলাইট, সেক্সট্যান্ট এই যন্ত্রগুলির সাহায্যে অক্ষাংশ নির্ণয় করা হয়ে থাকে। তাহলে অক্ষাংশ নির্ণয় পদ্ধতি কী কীভাবে হয় আমরা এটাও জানলাম। এরপর আমরা আসবো অক্ষরেখা ও গুরুত্বপূর্ণ অক্ষরেখাসমূহ। তাহলে আশা করি তোমরা এই জায়গাটা থেকে ক্লিয়ার হতে পেরেছো কীভাবে অক্ষাংশ নির্ণয় করা হয়। এরপর আমরা আসবো বিভিন্ন রকম অক্ষরেখাসমূহ। পৃথিবীর এই মাঝখান বরাবর এই পশ্চিম দিক থেকে পূর্ব দিকে কাল্পনিকভাবে যে আমরা রেখা টেনেছি পৃথিবীকে গোল করে, দেখো এটা একটা বৃত্তাকার রেখা, পৃথিবীকে গোটাটা কল্পনা করানো হয়েছে, এটা গোল বৃত্তাকার রেখা। এই মাঝখান বরাবর পৃথিবীর মাঝখানটা সবথেকে বেশি স্ফীত, কারণ পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো বা জিওড, এই মাঝখানটা স্ফীত বলে মাঝখানটার অক্ষরেখাটার নাম হচ্ছে নিরক্ষরেখা। এই নিরক্ষরেখা থেকে প্রতি 1 ডিগ্রি অন্তর অন্তর মোট 90টি রেখা টানা হয়েছে। উত্তর দিকে টানা হয়েছে তাই এগুলো এন উত্তর, এবং দক্ষিণ দিকে টানা হয়েছে তাই দক্ষিণ গোলার্ধ। এই পৃথিবীর অক্ষরেখার ধারণা পেতে গেলে তোমরা গুড ডে বিস্কুটটা দেখতে পারো। গুড ডে বিস্কুটটার মাঝখানের পর থেকে ওপর দিকে নিচের দিকে মোট 3টে 6টা দাগ টানা আছে। তাহলে দেখো এই ওপরের দিকে 33.5 ডিগ্রি একটা অক্ষরেখা টানা হয়েছে, 33 ডিগ্রি উত্তর অক্ষরেখা, এটাকে বলে কর্কট ক্রান্তি অক্ষরেখা। এই নিচের দিকে ঠিক তাই 33 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা টানা হয়েছে, একে বলে মকর ক্রান্তি অক্ষরেখা। এরপর উত্তর গোলার্ধে হচ্ছে সুমেরু বৃত্ত, 66.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, নিচে দিকে হচ্ছে কুমেরু বৃত্ত, 66.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা। 90 ডিগ্রি হচ্ছে সুমেরু বিন্দু, 90 ডিগ্রি দক্ষিণ হচ্ছে কুমেরু বিন্দু। এইগুলো হচ্ছে মূল অক্ষরেখা। আমরা এই প্রধান অক্ষরেখাগুলো জানলাম কেন? কারণ হচ্ছে এই যে 37 ডিগ্রি উত্তর থেকে 37 ডিগ্রি দক্ষিণ, এই অংশটা হচ্ছে আমাদের কীরকম উষ্ণমণ্ডল, অর্থাৎ জলবায়ুর ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে উষ্ণমণ্ডল, এই অংশের মধ্যে উত্তাপ সব থেকে বেশি। এই অংশটা হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডল, এই অংশটা উত্তর গোলার্ধে নাতিশীতোষ্ণ মণ্ডল, এটা দক্ষিণ গোলার্ধে নাতিশীতোষ্ণ মণ্ডল। এই অংশটা হচ্ছে হিমমণ্ডল, এই অংশটা হচ্ছে হিমমণ্ডল। তাহলে আমরা এখান থেকে 3টে তাপ বলয় সম্পর্কে অর্থাৎ পৃথিবীর জলবায়ু সম্পর্কে একটা ধারণা পেতে পারি। সেটাও কীভাবে? অক্ষাংশ দ্রাঘিমাংশের সাহায্যে। তাহলে এগুলো যাচ্ছে আমাদের অক্ষরেখা এবং গুরুত্বপূর্ণ অক্ষাংশ। এগুলোকে অক্ষরেখা কাকে বলছে? অক্ষরেখা কাকে বলা হয়? পৃথিবীকে পশ্চিম থেকে পূর্বে যে কাল্পনিক রেখা পূর্ণ বৃত্তাকারে ঘিরে রেখেছে সেই রেখাগুলি কি বলা হচ্ছে? অক্ষরেখা। এই অক্ষরেখাগুলি পরস্পরকে ছেদ করে না, 1 ডিগ্রি অন্তর অন্তর টানা হয়। আমরা যে দুটি, তাহলে আমাদের এই অংশের আলোচনা গেল অক্ষরেখা ও গুরুত্বপূর্ণ অক্ষরেখা। এরপর দুটি অক্ষরেখার মধ্যবর্তী দূরত্ব, এই যে আমরা দুটো অক্ষরেখা টানছি তার মাঝে দূরত্ব কত হয় দুটি অক্ষরেখার মাঝে? অর্থাৎ পৃথিবীর এই নিরক্ষীয় অঞ্চল থেকে যত আমরা মেরুর দিকে যাব অক্ষরেখার মধ্যবর্তী দূরত্ব কমতে থাকে ক্রমশ, কিন্তু আমাদের সুবিধার জন্য দুটি অক্ষরেখার মধ্যবর্তী দূরত্বকে গড়ে ধরা হয় কত? 111 কিলোমিটার। তাহলে দুটি অক্ষরেখার মধ্যবর্তী দূরত্ব কত? গড়ে 111 কিলোমিটার। এটা ধরে নেওয়া হয়। সব থেকে কম 111.1 কিলোমিটার হয় এবং সব থেকে বেশি 111.7 কিলোমিটার হয়। এটা ধরে নেওয়া হয় 111.0 কিলোমিটার। এরপর আমরা আসবো অক্ষরেখার সংখ্যা কত। এই অক্ষরেখার সংখ্যাটা কত? কতগুলি অক্ষরেখা আছে দেখো। এই 0 ডিগ্রি নিরক্ষরেখা থেকে উপরের দিকে 90 ডিগ্রি, অর্থাৎ 0 থেকে 90 মানে কটা? 91টি। দুদিকে আছে ইন্টু 2 সময় কত হতে পারে? 2 একে 2, 2 9 18, 182। তার থেকে কি হবে? যেহেতু এই 90 ডিগ্রিটা বিন্দু, কোনো অক্ষরেখা নয়, তাই উভয় গোলার্ধ দিয়ে দুটো অক্ষরেখা বাদ, তোমার কত হচ্ছে? 180। এবার দেখো তাহলে এই দুটো অক্ষরেখা 90 ডিগ্রির জন্য বাদ গেল। এবার দেখো 0 ডিগ্রি অক্ষরেখাটা, এই 0 ডিগ্রি অক্ষরেখাটা দুবার ধরেছি আমরা। একবার 0 থেকে 90 উত্তর ধরার সময় করেছি, দেখো এখানে আছে 0 থেকে 90 মানে 91, 0টা দুবার ধরা হয়েছে, তাহলে একটা 0-র জন্য একটা বাদ দেবো, 179টি। তাহলে অক্ষরেখার সংখ্যা কতগুলো? 179টি। আশা করি এই অংশটাও তোমরা বুঝতে পেরেছো। এবার আসি আমরা বৈশিষ্ট্য। অক্ষরেখাগুলি যতই নিরক্ষরেখা থেকে উত্তর দিকে যাওয়া যায়, ততই তাপমাত্রা কমতে থাকে। প্রত্যেকটি অক্ষরেখায় পূর্ণবৃত্তাকার হতে হতে মেরুর দিকে বিন্দুতে পরিণত হয়। আর মাঝের যে অক্ষরেখাটি আছে, অর্থাৎ এই অক্ষরেখাটি, এই নিরক্ষরেখাটাকে সব থেকে বড় অক্ষরেখা, তাই একে কী বলা হয়? মহাবৃত্ত। এবং এই নিরক্ষরেখাটাকে
অপর কি নামে ডাকা হয় জানো? বিষুবরেখা। কেন এই নিরক্ষরেখাটাকে বিষুবরেখা কেন বলা হয়? বিষুবরেখার অর্থ হচ্ছে সমান দিন ও রাত্রি, অর্থাৎ এই নিরক্ষরেখার ওপর সূর্যের আলো সমানভাবে পড়ে, প্রায় লম্বভাবে। তাই এখানে দিন ও রাত্রির দৈর্ঘ্য দুটোই সমান হয়, তাই এটাকে 0 ডিগ্রি নিরক্ষরেখাটাকে বিষুবরেখাও বলা হয়। অক্ষরেখাগুলি সমান অক্ষাংশ বিশিষ্ট স্থানের উপর দিয়ে টানা হয়, তাই একে সমাক্ষরেখাও বলা হয়। অক্ষরেখাগুলি পশ্চিম থেকে পূর্ব দিকে বৃত্তাকারে টানা হয়। অক্ষরেখাগুলি 1 ডিগ্রি অন্তর অন্তর পরস্পরের সমান্তরালে টানা হয়। অক্ষরেখাগুলি পরস্পরকে ছেদ করে না। সমগ্র পৃথিবীতে মোট 179টি অক্ষরেখা আছে। 2টি অক্ষরেখার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 111 কিমি। সবথেকে বৃহত্তম অক্ষরেখা হলো 0 ডিগ্রি এবং ক্ষুদ্রতম হলো 90 ডিগ্রি। অক্ষরেখাগুলি পৃথিবীকে উত্তর এবং দক্ষিণ দুটি গোলার্ধে দিয়ে ভাগ করেছে। এই হলো অক্ষরেখার বৈশিষ্ট্য। এরপর দেখো এখান থেকে কোন কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ। পৃথিবীর কোনো স্থানের অবস্থান কিসের সাহায্যে নির্ণয় করা হয়? পৃথিবীর কোনো স্থানের অবস্থান নির্ণয়ে দুটি প্রয়োজনীয়তা উল্লেখ করো। অক্ষাংশ কাকে বলে? অক্ষাংশ কী কী উপায়ে পরিমাপ করা হয়? অক্ষরেখা কাকে বলে? অক্ষরেখার কয়েকটি বৈশিষ্ট্য লেখো। নিরক্ষরেখাকে বিষুবরেখা বলা হয় কেন? নিরক্ষরেখার অপর নাম মহাবৃত্ত কেন? দুটি অক্ষরেখার মধ্যবর্তী দূরত্ব কত? পৃথিবীতে মোট কতগুলি অক্ষরেখা আছে? অক্ষরেখার সাহায্যে চিত্রসহ পৃথিবীর তাপ বলয়গুলি চিহ্নিত করো। অক্ষরেখাকে সমাক্ষরেখা বলা হয় কেন? এই প্রশ্নগুলি করলেই তোমরা কমন পাবে। আজ এ পর্যন্তই। এই চ্যাপ্টারের পরবর্তী অংশ নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। তবে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে।